আমরা গিয়েছিলাম ভোলার একটি রিমোট এলাকায় যেটির নাম চর কুকরিমুকরি, আর হেঁটেছিলাম গভীর জঙ্গলে, আর দেখেছিলাম প্রকৃতির অপূর্ব সৌন্দর্য, আরও দেখেছিলাম খাল বিল ও বিরাট চরভূমি। বন্ধুরা, 3 পর্বের প্রথম পর্ব থাকছে আজ। সাথে আমি আছি রবি হাসান এবং আপনারা দেখছেন ছায়াবালক। দিনটি ছিল বৃহস্পতিবার। আগামী 2 দিনের ছুটিতে অনেক মানুষের ভিড় দেখা যাচ্ছে। আমরা ঢাকার বুড়িগঙ্গা থেকে ভোলার বেতুয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আমাদের লঞ্চ এখন ভোলার বেতুয়া ঘাটে এসে পৌঁছেছে। আমাদের নিতে একটি মাইক্রোবাস আসবে। সেটিতে করে আমরা প্রথমে যাব কচ্ছপদিয়া ঘাটে এবং সেখান থেকে স্পিড বোর্ডে সোজা চরকুকরিতে চলে যাব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন বেতুয়া ঘাট থেকে সোজা চলে যাচ্ছি কোথায়? কচ্ছপঘাট। না, লঞ্চ জার্নিটা ভালো ছিল, তবে সূর্যোদয়ের ভিউটা এটা অসাধারণ ছিল। বন্ধুরা, যেতে যেতে চর কুকরিমুকরি সম্পর্কে কিছু ইতিহাস জানা যাক। চর কুকরিমুকরি এর অবস্থান ভোলা শহর থেকে প্রায় 120 কিলোমিটার দূরে বঙ্গোপসাগর কোল ঘেঁষা মেঘনা নদীর মোহনায়, যা বাংলাদেশের অন্যতম বৃহৎ বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে পরিচিত। একসময় এই চরে অধিক কুকুর ও ইঁদুর পাওয়া যেত। এ কারণেই এই চর কুকরিমুকরি নামে স্থানীয় মানুষের মুখে প্রচলিত হয়ে ওঠে। 1989 সালের 14 মে বন বিভাগ তত্ত্বাবধানে প্রায় 3,60,000 একর জমিতে সংরক্ষিত ম্যানগ্রোভ জাতীয় বৃক্ষের বনায়ন শুরু হয়। বেতুয়াঘাট থেকে এখন আমরা কচ্ছপদিয়া ঘাটে এসে পৌঁছেছি। বরাবরের মতোই আমরা স্পিড বোর্ডে করে চর কুকরিমুকরির উদ্দেশ্যে রওনা হয়েছি। অসাধারণ একটা টুরিস্ট স্পট। আমরা প্রথমবার এসেই আমরা এখানে আসলে প্রেমে পড়ে গেছি। এত সুন্দর জায়গা, বাংলাদেশে খুব কম কিছু জায়গা আছে, আপনারা না আসলে বুঝতে পারবেন না। আমরা এখন আসছি বাংলাদেশের অন্যতম দ্বীপ জেলা ভোলার চর কুকরিমুকরি একটা স্থানে, যে স্থান অসাধারণ একটা সুন্দর। সেখানে একটা দ্বীপের একটা ভিউ আছে, সুন্দরবনের একটা ভিউ। এখানে কেওড়া, 2 রকমের কেওড়া গাছ প্লাস ফুলপাতা, তারপর ছোটো একটা খাল। অসাধারণ ভিউ, এক কথা বলতে অসাধারণ। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে আমার ফ্রেন্ড সার্কেল তারা কতটা আবেগে আপ্লুত হয়ে যাচ্ছে এই চর কুকরিমুকরি এসে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। অসাধারণ, আমি কি বলবো, মার্ভেলাস, রাইট? এই চর কুকরিমুকরিতে আপনি কত বছর ধরে ভাই? আমি 4 বছর। 4 বছর। আর আপনার দেখা ধরে মানে কিরকম কোনো স্পিড বোর্ডে কোনো দুর্ঘটনা হয়েছে? এর কোনো দুর্ঘটনা হয় না? আচ্ছা, চলো, অসাধারণ। আমরা 100% নিরাপদ বলা যায় না? এর প্রচুর মাছ আছে। যদিও আমরা একটা অফ সিজনে আসছি, এখন এর রেস্ট্রিকশন আছে ইলিশ ধরার। আর ইলিশ ধরার রেস্ট্রিকশনটা না থাকলে হয়তো ইলিশের যে ফ্লেভারটা বরিশালের ভোলার, সেই ফ্লেভারটা সহ আমরা পেতে পারতাম। কোরাল মাছ, হ্যাঁ, সামুদ্রিক আছে, কাঁকড়া আছে। প্রচুর করে হাঁস আছে মনে হয়। 1989 সালের 14 মে বন বিভাগ তত্ত্বাবধানে প্রায়
3,60,000 একর জমিতে সংরক্ষিত ম্যানগ্রোভ জাতীয় বৃক্ষের বনায়ন শুরু হয়। চর কুকরিমুকরি বনভূমিতে স্থান পেয়েছে সুন্দরী, গেওয়া, পশুর, কেওড়া, নারিকেল, বাঁশ ও বেত। বর্তমানে কুকরিমুকরির চরে বনভূমির পরিমাণ 8,565 হেক্টর, যার মধ্যে 217 হেক্টর জমি বন্যপ্রাণীর অভয়াশ্রম এবং বসতি ও কৃষি আবাদের জন্য প্রায় 4,810 হেক্টর জমি রয়েছে। মাছ ধরা ও কৃষিকাজ চর কুকরিমুকরির বসবাসকারী মানুষদের প্রধান পেশা। অসাধারণ একটা বাউলি ছিল, অসাধারণ। এই কালভার সামনে আরেকটু হলেই মাথায় লেগে যেত। চর কুকরিমুকরির অভয়াশ্রমে প্রাণীদের মধ্যে রয়েছে চিত্রা হরিণ, বানর, শিয়াল, উদবিড়াল, বন্য মহিষ, গরু, বনমোরগ, বনবিড়াল ইত্যাদি। এছাড়া বক, সঙ্গচিল, মথুরা, বনমোরগ, কাঠময়ূর, কোয়েল ইত্যাদি নানান প্রজাতির পাখি ও সরীসৃপ রয়েছে। শীতকালের এই চর কুকরিমুকরিতে বিপুল পরিমাণের অতিথি পাখির আগমন ঘটে। এছাড়া কুকরিমুকরির চরের সমুদ্র সৈকত নিরিবিলি ও পরিচ্ছন্ন। এর বনভূমিতে প্রায় 9 কোটিরও বেশি জীবন্ত গাছ রয়েছে। চর কুকরিমুকরির বুক চিরে বয়ে যাওয়া খাল মেঘনা নদী হয়ে আছড়ে পড়েছে বঙ্গোপসাগরে। চরের বালিয়ালির ধরে ঢাল চর অতিক্রম করে সামনে এগোলেই বঙ্গোপসাগর। এখানেও কক্সবাজার কিংবা কুয়াকাটা সমুদ্র সৈকতের আবহ খুঁজে পাবেন। স্থানীয়রা এই জায়গাটিকে বালুর ধুম নামে চেনে। কুকরিমুকরির সাগর পাড় থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়। সেই অ্যাডভেঞ্চার ছিল, সেই ছিল। এটা আসলে বলার মতো না। আপনারা যদি এখানে না আসেন তাহলে কিছুতেই বুঝবেন না এটার অ্যাডভেঞ্চারটা অ্যাকচুয়ালি কতটা ভয়ঙ্কর ছিল এবং কতটা অসাধারণ ছিল। বন্ধুরা, অবশেষে আমরা চর কুকরিমুকরিতে এসে পৌঁছালাম। আমরা কিছুক্ষণ একটা রিসোর্টে রেস্ট নিয়ে তারপর আমরা আবারও বেরিয়ে পড়ব। কেমন লেগেছে তোমার কাছে আকাশ? আসলে এক কথায় বলবো অসাধারণ লেগেছে। নতুন অভিজ্ঞতা, প্রথমবার আসা, সব মিলিয়ে চমৎকার। আমরা আমরা আরো কিছু দেখবো, এখনো মাত্র তো এসে পৌঁছালাম। দেখা যাক আমাদের জন্য আর কি কি সারপ্রাইজ অপেক্ষা করছে এখানে। ফার্স্ট ক্লাস। এখনো আমাদের অনেক কিছু অ্যাডভেঞ্চার, অনেক কিছু আবিষ্কারের বাকি আছে। এক কথায় উত্তর অ্যাস্থেটিক। স্বাভাবিক থাকতেই পারে। ও কি এটা? এই এনে সাবধানে পারা দে। খুবই কষ্টকর এই সিচুয়েশনে। কেউ আপনারা এই সিচুয়েশনে আসবেন না। জোয়ার আসলে অবশ্যই আসবেন। আমাদের মাথায় ভূত চাপছে, এর জন্য আমরা যাচ্ছি পায়ে হেঁটেই। নিচে অনেক শামুক, যে কোনো সময় কেটে যেতে পারে, বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কোনো দরকার নেই, জোকও থাকতে পারে। দেখেন কি অবস্থা। বাহ, আমাদের আকাশ বরাবরের মতোই একটু সাহসী ছিল। আমরা এই কাদার ভিতরে আমাদেরকে যেতে হচ্ছে। এই যে গাছের শেকড় যে উঁকি মারতেছে, এটা কিন্তু খুবই ভয়াবহ একটা ব্যাপার। যে কোনো মুহূর্তে কেটে যেতে পারে, কেটে গেলেই বিপদ। আমরা এখন আছি ডাকাতিয়া ঘাটে। এই ডাকাতিয়া ঘাট থেকে জঙ্গলের আঁকাবাঁকা রাস্তা ধরে হাঁটতে থাকবো। হাঁটতে হাঁটতে ঠিক ওপারের ওয়াচ টাওয়ারে পৌঁছে গেলে
সেখান থেকে একটি নৌকায় করে আমরা একটি খাল পার হব এবং খালটি পার হয়ে গেলে সেখান থেকে কিছু দূর হাঁটলেই পৌঁছে যাব নারিকেল বাগানে। যে কোনো মুহূর্তে কেটে যেতে পারে, এত সাহস আসলে আমরা দেখাবো না। এখানে আমাদের বন্ধুরা অনেক সাহস দেখিয়ে ফেলেছে। অনেক দূরে যেতে হবে এইভাবে কাদা পেরিয়ে। আমরা চর কুকরি মুকরির এখন কাদা পেরিয়ে নারিকেল বাগানে যেতে চাচ্ছি। ওখানে নাকি অনেক সৌন্দর্য আমাদের জন্য হাতছানি দিচ্ছে, কিন্তু এই সৌন্দর্য হাতছানি দেওয়ার আগে অনেক বড় বিপদ কিন্তু আমরা পার হচ্ছি এই বন জঙ্গলের ভিতরে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু অনেকটা কঠিনভাবে আমাদেরকে সংগ্রাম করে আপনাদের জন্য যে চকলেটের ব্যবস্থা করা হয়েছে, ডেইরি মিল্ক চকলেট, হোম ডেলিভারি ফ্রি। যে শিকড়গুলা, এই শিকড়গুলো কিন্তু অনেক ডেঞ্জারাস। কোনোভাবে যদি পায়ে ফুটে যায় তাহলে কিন্তু অবস্থা খারাপ, খুবই কষ্টকর। আসলে এত কষ্ট করে যাওয়াটা খুবই কষ্টের, না বন্ধু? সাবধানে যেও বন্ধু, অনেক কষ্টকর। এটা আসলে অনেক ডেঞ্জারাস বন্ধু, সাবধান। এই দাঁড়াইস, আস্তে যাইস। গাছগুলা টেনে টেনে ধরতেছে। হ্যাঁ, এই গাছগুলা কাটা, গায়ের সাথে লেগে লেগে যাচ্ছে। এটাও কিন্তু ভিডিওতে আসছে। সত্যি ভয়ঙ্কর জায়গা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আঙ্কেল? আর কত দূর ওই পাশে? অল্প না বন্ধুরা, আমরা অবশেষে জঙ্গল পেরিয়ে এখন সমুদ্রের দিকে যাব। কি অবস্থা, ইস, আমার পায়ের কি অবস্থা, খুবই বাজে অবস্থা, কিন্তু অনেক মজা লাগতেছে, এটাই হচ্ছে বড় কথা। অবশেষে বেয়ার গ্রিলসের মতো আমরা বন পেরিয়ে এখন আমাদের কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছানোর খুবই নিকটে, খুবই নিকটে। অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছাতে সক্ষম হয়েছি। ভাবছিলাম যে অনেক দূর হবে, অনেক দূর। এটা ওয়াচ টাওয়ার বা কোনো ঘর বানাইতেছে।
ওয়াচ টাওয়ার হইতে পারে, সম্ভবত এটা ওয়াচ টাওয়ার হইতে পারে, আমি শিওর না। আর সত্যি কথা বলতে বন্ধু, আমি মনে করছি এটা অনেক দূর। 20 মিনিট আমাকে বলছিল, 20 মিনিটের রাস্তা। তো আমি মনে করছি 20 মিনিট হয়তো নর্মালি আমরা যেভাবে 20 মিনিট হেঁটে যাই, এইভাবে হাঁটতে হাঁটতে আমাদের পক্ষে, তারা তো খুব দ্রুতই হাঁটতে পারে, ওইখানকার স্থানীয় যারা তারা খুব দ্রুতই হাঁটতে পারে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমাদের মনে হয় 1 ঘন্টা লাগবে, কিন্তু আদৌ না, বেশি এতটা দূর না। হ্যাঁ, কিন্তু পথগুলা কিন্তু খুবই ভয়ঙ্কর ছিল। সাপত সংকুল এক কথা। দুর্ভাগ্যের বিষয় এই যে নৌকাটি ওই পারে বাঁধা। নারিকেল বাগান যেতে হলে আমাদের একটি নৌকার প্রয়োজন, সেজন্য আমাদের গাইড সাঁতরিয়ে ওই পার থেকে নৌকাটি আনতে যাচ্ছে। নারিকেল বাগান। তো এটার জন্য একটা মাত্রই নৌকা পাইছি, ছেলেটা অনেক কষ্টে সাঁতরিয়ে ওই পারের থেকে নৌকা এনে আবার ওই ফ্রেন্ডদেরকে নিয়ে গেছে, এখন তারা আমাদেরকে নিয়ে যাবে। আমি এইখানে বসলাম এই নৌকায়, এখন এরা উঠবে, উঠলেই আসলে আমরা ওই পারে তুমি আমাদের ছোট ভাইটা অনেক কষ্ট করেছে, এই নৌকা বারবার আনা নেওয়া করেছে। এই পারে পৌঁছাইলাম, ও নেমেছি। আমাদের ছোট ভাইটা সে অনেক কষ্ট করেছে আমাদের জন্য, সে আমাদেরকে জঙ্গলের রাস্তা চিনিয়ে চিনিয়ে এখানে নিয়ে এসেছে। ভাই তোমার নাম কি? ইসমাইল। থাকো কোথায়? ঢাট্টাঘাটে। আচ্ছা, পড়াশোনা করো নাকি? জি। কোন ক্লাসে পড়তেছো? কিতাবখানা। ক্লাসে পড়তেছো? জি। বাহ, মাশাআল্লাহ। হাফেজি নাকি? না, মাওলানা। মাওলানা পড়তেছো? আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। অনেক দূর হেঁটে হেঁটে আসলাম। তো এই মহিষগুলো কার? মহিষ আছে, আমার আছে, আমার মামার আছে। মহিষগুলো কই নিয়ে যান দিন শেষে? দিন শেষে ওই নিয়ে বাইনার এখানে বাইনাতে আবার সকালবেলা লোক সাজিয়ে দিয়ে আবার এনে ঘাস খায়। কোনো সিকিউরিটি প্রবলেম হয় না? কেউ নিয়ে যায়? যায় না, অনেক গরু মুশকিল তো দিনে লয়ে গেছে। তো এরকম ক্ষতিগুলা কত 100 টাকা করে দেন, 70 টাকা 80 টাকা।
আপনার এই মহিষগুলো যে নিয়ে যায় আপনার ক্ষতি হয় না? ক্ষতি হয় না। পোষণ কিভাবে? এখন তার পালতে হয়, এখন আমরা গরিব মানুষ আর কি কাজ করি, আমরা চাষি লোকে গরু মহিষ পালতে হয়। আর চুরে নিলে 2-4 দিন গেল পরে আমাকে 8টা গরু লেগে গেছে। আপনার বাড়ি কোথায়? বাড়ি আছে শাহবাজপুর, কুকরি। মানে আপনি এখন বাড়ি ফিরবেন কিভাবে? একটা যেমন গেছে ওই বাগানের ভিতর দিয়ে? জি। আমরাও তো ওইখান দিয়ে যাবো না, তো আমরা আটকা পড়ে যাবো। জি। আচ্ছা ঠিক আছে। এদিকের ওই যে পুরা ই দেখা যাচ্ছে, পানি দেখা যাচ্ছে, এটা কি সাগর নাকি? এই সাগর, এর ভিতরে একদম অনেক দূরে যায় একটা ছোট্ট একটা চর আছে। ছোট্ট একটা চর আছে, আর ছাড়া আর কোনো চর নেই, আর সব নদী, আর নদী সাগর। সাগর না? জি। এই জায়গাটাকে নারকেল বাগান বাগান বলে কেন? এই তো এনে পরে নারকেল গাছ লাগাইছে, এই ফরেস্ট ডিপার্টমেন্ট লাগাইছে, এই জন্য এখানে নারকেল বাগান করে। বন্ধুরা, এই দ্বীপের সব থেকে আকর্ষণীয় জায়গা এটাই হবে। এত সুন্দর দেখতে, কি বলবো, আর ভাষায় প্রকাশ করতে পারতেছি না। রীতিমতো ওরা কিন্তু ছবি তুলছে, তারা কিন্তু খুবই পোজ মেরে ছবি তুলছে, কারণ জায়গাটা আসলেই অসাধারণ। দেখেন গাছগুলার যে গঠনগুলা, সেগুলা খুবই অদ্ভুত টাইপের। শেকড়গুলা বিভিন্ন জায়গায় ছড়িয়ে একদম বিস্তীর্ণ হয়ে রয়েছে। এই দ্বীপটা পুরোপুরি ঘুরে দেখতে একদিনেরও বেশি সময় লাগবে, কিন্তু আমরা খুবই অল্প সময় নিয়ে এসেছি। অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো আমরা পুরোপুরি ঘুরলাম না। দূর থেকে যতটুকু দেখা দরকার ততটুকুই দেখেছি। রীতিমতো সে রাগান্বিত এবং ক্লান্ত, এবং তার পায়ের অবস্থা জরাজীর্ণ, কাদায় এটো সেটো। সো আসলে আজকের অ্যাডভেঞ্চারটা খুবই মজাদার হয়েছে, খুবই মজাদার। আমার খুব ভালো লেগেছে। আমিও, তোমার কেমন লেগেছে? আমি শুধু একটা কথা বলবো যে আপনারা যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, চ্যালেঞ্জিং লাইফ পছন্দ করেন, তারা অবশ্যই এখানে আসবেন এবং এই সিজনে আসবেন। মানে অবশ্যই জোয়ারের সময় আসলে অ্যাডভেঞ্চারটা পাবেন না, কারণ নৌকায় আপনাকে নিয়ে আসবে। যখন ভাটা থাকবে, আপনার বন জঙ্গল দিয়ে যখন আসতে হবে, তখন আপনি এই মজাটা উপভোগ করতে পারবেন। ইয়েস, একমত। তো আপনাদের আমি সবাইকে আমন্ত্রণ জানাবো, ঘুরে যান, আশা করি ভালো লাগবে। আলবিদা। কিসের কঙ্কাল এটা? কোথায় না, এটা কোন একটা জীবের কঙ্কাল, সেটা আসলে সে বলতে পারে না। চলো যাই। আমরা আবারও আমাদের আগের গন্তব্যে ফিরে যাচ্ছি। এভাবে উঠে আবারও সেই আগের গন্তব্যে ফিরে যাচ্ছি, পাটা নিচে নামিয়ে। দেখুন, আমরা পৌঁছে গিয়েছি এই পারে, তো এসে পড়েছি অলরেডি। থ্যাংক ইউ মামা। অবশেষে আমরা এখন এপারে চলে এসেছি। সো সম্ভবত যদি একটা নৌকা পাই তাহলে তো আমাদের জন্য খুব ভালো। জোয়ার আসা শুরু করছে, খুব ইজিলি চলে যেতে পারবো। আর যদি না আসে তাহলে হয়তো আবারও জঙ্গলের ভিতরে অ্যাডভেঞ্চার মোডে যেতে হবে, আস্তে আস্তে একটু ঝুঁকি নিয়ে। সো দেখি কি করা যায়। যাওয়াটা যেমন কঠিন ছিল,
ফেরাটাও কঠিন হবে, কোনো নৌকা পাওয়া যায় নাই বিকজ এখনও জোয়ার ওঠেনি, তো আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। অন্ধকার হয়ে গেছে, আমাদের এখন আবার এই জঙ্গলের ভিতরে ঢুকতে হবে। সব নিচ্ছি, আস্তে আস্তে পা ফেলাও। ওই আমাদের পিছনে আরেক আঙ্কেল আসতে নিয়ে আসতেছে, তো চিন্তার কোনো কারণ নাই। মাঝে মাঝে নাকি বন্য গরু ছুটে যায়, বুঝছো? তুমি ধাপ করে সামনে চলে আসছে। আমার তো ট্রাই করে বাট পারে না। আসসালামু আলাইকুম আঙ্কেল। আপনার সাথে তো দেখা হয়েছিল না? তো আপনি তো একই রাস্তায় যাচ্ছেন, আপনি আছেন, আমরা একটু সাহস পাবো ইনশাল্লাহ। অনেক দূরে গেছে বান্দর না? এটা কি পাতা? গোমা গাছ। এগুলো সেম। যেহেতু রাত খুব তাড়াতাড়ি নেমে আসছে, আমাদের খুব দ্রুত পৌঁছাইতে হবে, কারণ এই জায়গাটা আমাদের অচেনা। সো আমাদের খুব দ্রুত পৌঁছাইতে হবে, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। সো কথা আর বাড়াবো না, চলুন এবং দেখতে থাকুন। নিচের দিকে তাকায় দৌড়া শুধু। আঙ্কেল, আপনি কি একাই ওই গরু লালন পালন করেন? আমার আরো বাইরে আছে, ওরা করে না? যাক, আপনারা ওইখানে যদি স্থায়ী একটা ঘর করে লোক রাখতেন তাহলে ভালো হতো না? ভালো হতো যে এই ঘর তুলতে তো দিবে না ফরেস্টার। ও, বাগান ফরেস্টার ওইখান থেকে গরু আনা নেওয়া তো অনেক ঝামেলা, এটা তো ঠিক না। ফরেস্টারে তো এখন ওই ফরেস্টারে ঘর করতে নেই, ফরেস্টার এখন আয় নাই, কাজ শেষ হইলে আসবে। একটু আছে না, আর তো থাকলে খাল ভরা থাকলে যাইতে পারতেন শুকনা খাল হারে বাড়া হারিয়ে গেছে। হ্যাঁ সেটাই শুনলাম, কালকে 9টা-10টার দিকে বললো যে আসতে। এই সময় আবার পানি থাকতে আবার যাইলে আর এই আড়া লাগবে না বাগান দিয়ে। হাঁটলাম, আপনারা যেভাবে কষ্টগুলো করতেছেন সে কষ্টগুলো একটু দেখলাম যে এটা কত একটা খারাপ কষ্ট। আমার কষ্ট আর আপনার কষ্ট, তো হাঁটতে হাঁটতে আমরা তো সুখের ঠেলায় কষ্ট করি, আর আপনারা জীবিকার টানে। এটাই হচ্ছে পার্থক্য। কোন দিক দিয়ে গেল? এই দিক দিয়ে।
আমার সাথে এইখানের এক স্থানীয় আঙ্কেল আছে। তো আঙ্কেল আমাকে অনেক হেল্প করতেছে। যার আগে একটু আগে আমরা কথা বলে আসলাম, ওইখানে যত মহিষ আছে সব উনি হচ্ছে মালিকানায় আছে। আমার এই জায়গায় ওরা হাফ প্যান্ট পরে আসছে তো এই জন্য দৌড়াইতেছে বেশি, ধরা লাগে না। আর আমি তো ফুল প্যান্ট পরে বিপদে পড়ে গেছি। আঙ্কেল এদিক দিয়ে না এদিকে? ওইদিকে তো আবার ডালপালা, এদিক দিয়ে যাই। আমার অভ্যাস আছে, আমার গ্রামে যাওয়া হয় তো, তো ওই গ্রামে এরকম কাদা কিচের আমরা পার হয়েছি ছোটবেলায় অনেক। এগুলা কাদের মহিষ আঙ্কেল? বাহ, বুনো মহিষ টহিষ আছে নাকি এদিকে? বুনো মহিষগুলো আপনারা কিছু করেন না? না, এগুলো সরকারি ভাবে ধরলে মনে হয় মামলা আছে চেয়ারম্যান মেম্বারের, এগুলো মিল করিয়া ধরা লাগে। শিকড়ও এখানে ঘন ঘন হিন্দে। হ্যাঁ, এগুলো একবার পায়ে বিঁধলে শেষ। কিছু একটা বিনছে। সন্ধ্যা হয়ে গেছে। হাইনা করে গাড়িটা দেখছেন? না, এবার তো দেই না। আরে এই নে বলো আমার থেকে কোন কে কোন আরে একজন ভাইয়ের একটা গরু হারিয়ে ফেলেছে, কোন দিকে চলে গেছে খুঁজে পাচ্ছে না। পাওয়া যাবে না আঙ্কেল? যাবে একটু খুঁজলে একটু কষ্ট হবে না? সন্ধ্যা হয়ে গেছে, আপনাদের তো খুবই কষ্ট করা লাগে। তোরা হাফ প্যান্ট পরছিস বলে বাইচা গেছিস, আমার ফুল প্যান্ট খালি পরে খালি উঠাই, খালি পরে খালি উঠাই। কোন দিক দিয়ে, সোজা না ডানে? সোজা বামে? বামে এদিকে এদিকে সোজা যান, সোজা যান। এই জায়গাটা একটু ডিয়ারিং। শেষ বাগান, বাগান শেষ, সূর্য ডুবতেছে। সূর্য তো ডুবে গেছে।
একটাই শেষ, এরপরে হচ্ছে আমরা এই এলাকাটার নাম কি আঙ্কেল? সহবাসপুর। শাহবাজপুর। আচ্ছা, আসতে যাই। খুবই প্রতিকূল রাস্তা। আস্তে আস্তে চল, সময় আছে। এমন জায়গায় পা ফেলি মনে হচ্ছে যে আমাকে মনে হয় পায়ের নিচে শেকড় থাকে। হ্যাঁ, উঠতেও পারি না, শেকড়ে ডাবতেও থাকে আর আমার পা ফুটাও হইতে থাকে। থ্যাংক ইউ আঙ্কেল, আপনি আমাদেরকে পথ দেখিয়েছেন। আমার খুব ভালো লাগলো আপনার সাথে সাক্ষাৎ হয়ে। অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল। এই ট্রলারে করে কিন্তু এই খাল দিয়ে আমরা ওই জায়গায় অনায়াসে পৌঁছে যেতাম, কিন্তু জোয়ার না থাকায়, পানি না থাকায় এই ট্রলারগুলো কিন্তু যেতে পারে না, যার কারণে আমাদের বন জঙ্গলের ভিতর দিয়ে ঢুকে ঢুকে কাদা পাড়িয়ে আমাদেরকে ওইখানে যেতে হয়েছে, আবার ওইখান থেকে ব্যাক করতে হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা যা করবেন করেন। আমি একদম শেষ হয়ে গেছি, আলহামদুলিল্লাহ ফিরে এসেছি, এটাই সব থেকে আনন্দের ব্যাপার। আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। একদম কাটতালাম একদম জবাই দিয়া একদম মানে বইরা দেবো একদম, মানে সেটা একদম 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 জবাই দিয়া দেবো, জবাই। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। 1 hour later. ভাই হাঁস জবাই দিছি, ভালো করছি না? কে বলবে এই লোকের মাথা খারাপ? গত পর্বে আমরা ছিলাম গহীন জঙ্গলে। রিয়েলি? আল্লাহর অশেষ রহমতে সেখান থেকে আমরা ফিরে আসি। আমি ফিরে আসছি। এখন আমরা আছি চরকুকরিমুকরির প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রাম্য রিসোর্টে। ও, আমাদের এই অবুঝ বালক হাঁসটি জবাই করেছে। আচ্ছা, হাসা কথা হইতাছে স্থানীয় মহিলারা হাঁসটি জবাই করেছে আর নাম ফুটিয়েছে এই বালক। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। কি বলবো, যাই হোক। হাঁসটি রান্নার জন্য কোটা বাছার কাজ চলছে। রান্না হতে হতে আমরা এই রিসোর্টের সাথে একটু পরিচিত হয়ে নিই। রিসোর্টটির প্রবেশ পথেই চমৎকার দুটি কাঁচা পাকা টিনের ঘর। তাই নাকি? জি তাই। আচ্ছা বলুন তো, এই ঘরটিতে কারা রয়েছে? তোর শ্বশুর। আমার শ্বশুর না মিয়া, এখানে আমরা রয়েছি। যা বেটা, হাম্বা হাম্বা। আপনি পাগল। ঘরে প্রবেশ করতেই চমৎকার একটি বারান্দা, যেখানে বসে অনায়াসেই চিল করা যায়। আচ্ছা কর। মা, আমি ওনার মতো একটা সিগারেট খাবো, এই যে আমাকে একটা সিগারেট দিন। ভেতরে ঢুকতেই সাদামাটা একটি রুম। এই রুমে দুটি বিছানা, যা অনায়াসে 5 জন ঘুমোতে পারে। আর তার পাশেই রয়েছে সুন্দর একটি জানালা, যেখান থেকে মিষ্টি বাতাস আসছে। জানালার বাইরে খুব সুন্দর একটি বাগান, যেটা আমাদেরকে মনোমুগ্ধ করেছে। যাই হোক, পাশের বাড়িটাও অনেক সুন্দর। এটি একটি দোতলা টিনের ঘর। মূলত এই রিসোর্টের মালিক এই বাড়িতে থাকেন।
অন্দরমহলে ঢুকতেই চোখে পড়ে বাড়ির পেছন দিয়ে যাতায়াতের জন্য আরেকটি দরজা রয়েছে। আমি জানি তুমি জানো কসুডা। দরজার ঠিক ডান পাশে একটি কাঠের সিঁড়ি। চলুন কাঠের সিঁড়ি বেয়ে উপরে যাওয়া যাক। তাহলে চলো। সিঁড়ি বেয়ে যেতেই অসাধারণ একটি রুম দেখতে পেলাম। কোনোদিন দেখিনি। দেখবেন কিভাবে, চোখ থাকলে না দেখবেন। এই রুমে বাড়ির যাবতীয় তৈজসপত্র ঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এছাড়াও বিছানা করা খাটও রয়েছে। যাই হোক, বাড়ির সম্মুখে রয়েছে রঙ্গন ফুলের গাছ। কবুতর ভেবে ভুল করবেন, এটা আসলে ঘুঘু পাখি। আর এটি কবুতরের বাসা, যদিও কবুতর দেখতে পাই নাই। আর এই সব জিনিস উপভোগের জন্য ছনের তৈরি ছাদ বিশিষ্ট আসন। বাড়ির পেছনে রয়েছে বড় একটি পুকুর ঘাট। এই ক্ষুদে বালক পুকুর পাড়ে ছিপ দিয়ে মাছ ধরছে। ছেলেটির মাথায় বেজায় বুদ্ধি। সে কি সুন্দর বুদ্ধি খাটিয়ে বোতল দিয়ে নিখুঁত হাতে ছিপটি বানিয়েছে। বাট হাউ ইট পসিবল? আই ডোন্ট নো। ক্ষুদে বালকের এই অসাধারণ আবিষ্কার আমাকে মুগ্ধ করেছে। ইন্টারেস্টিং না? ইন্টারেস্টিং তো বটেই, শুধু তাই নয়, বোতল দিয়ে অসাধারণ ভেলাও বানিয়েছে সে। আজকাল ভালো টিপের লোক পাওয়া যায় না। এই ক্ষুদে বালক এই রিসোর্টের মালিকের ছেলে। আশা রাখি অল্প বয়সেই এই অসাধারণ প্রতিভা কাজে লাগিয়ে ভবিষ্যতে অনেক কিছু আবিষ্কার করতে পারবে। ইতিমধ্যে আমাদের আকাশ ভাই, এই ভাইরাসটা কি? যিনি একজনের সফল কাজ নিজের নামে চালিয়ে দেওয়ার নোবেল পেয়েছেন। তিনি পানিতে লাইফ জ্যাকেট পরে সাঁতার কাটার এক ব্যর্থ চেষ্টায় অটুট রয়েছেন। আরে আকাশ ভাই, সাঁতার কাটতে কেমন লাগছে ভাই? অস্থির মামা, অস্থির। রং বং ভালো জানে। চলে এলাম খাবার টেবিলে। এটা চিংড়ি মাছ ভুনা। হ্যাঁ, স্থানীয় মানুষ চিংড়ি মাছগুলো খাল থেকে সংগ্রহ করেছে, যা গতকাল বন জঙ্গল পেরিয়ে আসার সময় কিনেছিলাম। বুদ্ধিমান ছেলে। এরপর চলে এলো ছোট মাছ, আর তার সাথে সাথেই ইলিশ মাছ, আর তারপর পরে এলো হাঁসের মাংস। আমি পরে 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 কেউ ভালোবাসে। এটা সেই মাংস যেটা জবাই দিয়েছিল মহিলারা, আর নাম ফুটিয়েছে আকাশ। আকাশের বিশেষ চাওয়াবাজির জন্য উপহার স্বরূপ মাথা খেতে দেওয়া হয়েছে। ইতিহাস। আকাশ, একটা চোষা দাও। হাঁসের মাংসটি খেতে অসাধারণ ছিল। দেখো দেখো, খাচ্ছে খাচ্ছে। এই দিকে চোখ দিন না মিয়া। আমরা এখন চরকুকরিমুকরি ছেড়ে ভোলার চর ফ্যাশন উপজেলার দিকে রওনা হয়েছি। সেখানে গিয়ে আমরা সবার আগে খামারবাড়ি রিসোর্টটি ঘুরে দেখব। এরপর আমরা যাব চর ফ্যাশনের জ্যাকব টাওয়ার দেখতে। তারপর রাতের লঞ্চে ঢাকায় ফিরব। প্রচন্ড রোদ। বলতে গেলে এই 2 দিন আমরা অ্যাডভেঞ্চার এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্যে দিন কাটিয়েছি। যাই হোক, চরকুকরিমুকরি একটি রিমোট অঞ্চল। এই চরকুকরিমুকরি একমাত্র যোগাযোগের মাধ্যম হচ্ছে জলপথ। তাই এখানকার মানুষ প্রয়োজনের তাগিদে শহরমুখী হতে এই জলপথের মাধ্যমে যাতায়াত করে থাকে। পর্যটকদের এই জলপথের 2 পাশে মানুষের তৈরি যে বনবৃক্ষ অর্থাৎ ম্যানগ্রোভ বনের প্রকৃতি দর্শনের মাধ্যমে জার্নিটা আরো সুখকর হয়। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? জি, সেই বিষয়ে আমার বন্ধু বিশিষ্ট বুদ্ধিজীবী কিং ফয়সাল তার কিছু মূল্যবান বক্তব্য তুলে ধরছেন। বলো বাবাজি। অসম্ভব সুন্দর। আসলে চরকুকরিমুকরি যেরকম সুন্দর ভাবছি তার চেয়ে বেশি সুন্দর, কিন্তু এখানে যে আসা যাওয়ার ব্যাপারটা সেটা আসলে কষ্টকর। এখানে আসা যাওয়া, খাওয়া দাওয়া কষ্টকর, থাকাও কষ্টকর। যদি এসব মাইন্ড না কেউ আসতে পারেন তাহলে আপনারা আসতে পারেন। ফিনিশ। বন্ধু, তোমার এই মূল্যবান বক্তব্যের জন্য আসো একটা সেলফি তুলি। কথায় আছে আগে দর্শনধারী পরে গুণ বিচারী। তাই আর দেরি না করে চলুন একটু সিনেমাটিক শট দেখে আসি। চলেন। মিউজিক।
বাহ, বকপক্ষী মহিষের পিঠের উপর দাঁড়িয়ে হেভি রিল্যাক্সে আছে দেখছি। আমার মনে হয় এরা দুজন দোস্তি পাতাইছে। হতে পারে। লক্ষ্মী সোনা জাদুর কোনা টুনটুনি ঝুনঝুনি। আজকে আমার মন ভালো নেই। জেলেরা জাল বোনার কাজে প্রচন্ড ব্যস্ততায় দিন কাটাচ্ছে, আবার অন্যদিকে কিছু জেলেরা মাছ ধরতে রওনা হয়েছে সাগরের পথে। আসলেই তাই। এই বনে কিছুক্ষণ পর পর বন্য মহিষ ও হরিণের দেখা পাওয়া যায়। হ্যাঁ। আমরা চলে এসেছি খামারবাড়ি রিসোর্টে। এই রিসোর্টে ঢুকতেই আশেপাশে প্রচুর গাছপালার সমাহার। সিংহ কাকা পিঠে ওঠা নিষেধ। ও যে কুমির মশাই হা করে আছে। বিলুপ্ত ডাইনোসর আসলো কোথা থেকে? ও রে, এত বড় ব্যাঙ! আমি চিপায় লুকিয়ে বাঘ মামাকে দেখছি। আশেপাশে মানুষগুলো বলছে এটা নাকি নকল। আমি বুঝতেছি না কি নকল, কিসের নকল। এরপর একজন ভদ্রলোক আমাকে বুঝিয়ে বললেন এটা নাকি ভাস্কর্য। কি আশ্চর্য কথা। এটা হইলো বেটা জগতের লীলা বোঝা ভার। 50 একর এলাকা নিয়ে অবস্থান এই দর্শনীয় স্থানটির। এখানে রয়েছে বাহারি জাতের গাছপালা আর বেশ কয়েকটি বড় ও মাঝারি পুকুর। রয়েছে বিলাসবহুল আলিশান বাড়ি আর তারই নিচে জলাধার এবং পাহাড়ের মতো উঁচা টিলা বানিয়ে ছাউনি ঘর। ইন্টারেস্টিং না? এটা হবে কনভেনশন হল। দেখতেছেন ফ্লোটিং পানির উপরে আর কি। এখানে আছে প্রাইভেট রিসোর্ট, ওখানে ভাড়াদের জন্য কিছু রিসোর্ট আছে এবং পরিবেশটা ভালোই। যদি আমি বলি পুকুর আছে 14টা টোটাল, যা শুনলাম। গাছপালা আছে, কিছু ভাস্কর্যের মতো কিছু আছে, বিভিন্ন প্রাণীর। তোমার কথা শেষ হয়েছে? যাও। আশেপাশে কেউ শুনে ফেলাই নাই তো আবার। আমি খবর পেয়েছি আমার সাথের বান্দরগুলোরা আমায় রেখে সবাই একসাথে সাঁতার কাটছে। আমি নিজের চোখে দেখাইছি। বদ পোলারা, আমায় তুই পানিত নামছস, তোরা থাক, আমি গেলাম। ওকে ডান। আমি রাগ করে চলে এলাম জ্যাকব টাওয়ার। আফসোস, এই টাওয়ার বাংলাদেশ ও উপমহাদেশের সবচেয়ে উঁচু ওয়াচ টাওয়ারগুলোর মধ্যে একটি। আইফেল টাওয়ারের আদলে নির্মিত 16 তলা বিশিষ্ট এই ওয়াচ টাওয়ারের প্রতি তলায় 50 জন ও পুরো টাওয়ারে 500 জন দর্শক অবস্থান করতে পারে। বলো কি, তুমি সত্যি বলছো? জি হ্যাঁ, এই টাওয়ার থেকে চারপাশের 100 বর্গ কিলোমিটার এলাকা পর্যন্ত প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। বলেন কি? আসলেই তাই। এই টাওয়ারের পাশে রয়েছে বিশাল পানির ফোয়ারা আর তার পাশেই রয়েছে বাচ্চাদের খেলাধুলা করার জন্য শিশু পার্ক। আমি ঠিক আমাকে এই জায়গায় দেখতে চাই। বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এই টাওয়ারটা কতটা সুন্দর। আসলে বলা বাহুল্য যে এতটা কম জায়গা নিয়ে সে এতটা উঁচুতে দাঁড়িয়ে আছে, সেটা আসলে বলে বোঝানো যাবে না। খুবই সুন্দর একটা টাওয়ার এবং পাশে কিন্তু অনেক সুন্দর একটা মসজিদ। বন্ধুরা, চর ফ্যাশনসের পানির সুন্দর একটা কিন্তু ফোয়ারা এখানে রয়েছে এবং ঠিক তার পাশেই কিন্তু রয়েছে শেখ রাসেল শিশু পার্ক এবং তার অপর সাইডে কিন্তু রয়েছে জ্যাকবস টাওয়ার। ধরছো ঠিক, 10-এ 10 পাইছো। বন্ধুরা, আমরা লঞ্চে করে এখন ঢাকার পথে। সো চরকুকরিমুকরির 4র্থ পর্বের শেষ পর্বটি আজ ছিল। আপনারা যারা সম্পূর্ণ পর্ব দেখতে ইচ্ছুক তারা ডান পাশের দেওয়া প্লে লিস্ট থেকে দেখতে পারেন। ওকে। ভিডিও ভালো লেগে থাকলে ও আমাদের ভিডিও রেগুলার আপডেট পেতে আমাদের চ্যানেলটিতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে রাখুন। ঠিক আছে। সবাই ভালো এবং সুস্থ থাকুন।